নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই কথা বলবো এই ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে। তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এরকম খবর ঘুরে বেড়াচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে এবং কিছু কিছু জায়গাতে এরকম রিউমারও ছড়িয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের ডেথ পর্যন্ত হয়ে গিয়েছে। তো বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সেখানে বিভিন্ন দাবিও উঠেছে কিসের ব্যাপারে, যে ইউএস প্রেসিডেন্ট হ্যাজ বিন অ্যাডমিটেড টু ওয়াল্টার রিড মেডিকেল সেন্টার। তো এই মেডিকেল যে সেন্টারটা সেখানে ডোনাল্ড ট্রাম্প এনাকে ভর্তি করা হয়েছিল এবং তারপরে তার মৃত্যু হয়েছে। এরকম জিনিস আজকে সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। তো এই খবরটা কতটা সত্যি এই ব্যাপারে হোয়াইট হাউস তাদের মুখ খুলেছে। তো কি বলছে হোয়াইট হাউস? এই হোয়াইট হাউসের তরফ থেকে এই বক্তব্যই সামনে এসেছে যে অন দ্য ইস্টার উইকেন্ড হি হ্যাজ বিন ওয়ার্কিং নন স্টপ ইন দ্য হোয়াইট হাউস অ্যান্ড ওভাল অফিস। অর্থাৎ এই যে গুজবটা চারদিকে ছড়িয়েছে এটা পুরোপুরি মিথ্যা। এই ডোনাল্ড ট্রাম্প তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। এই হোয়াইট হাউসের তরফ থেকে এই গুজবটাকে ডিনাই করা হয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে গ্রক তারাও কিন্তু এই যে গুজবটা সেটাকে বেসলেস বলেছে। এরপরে চলুন দেখে নিই আগামীকাল কিছু কিছু সেক্টর বা কিছু কিছু স্টক ফোকাসে থাকতে পারে সেইগুলো। তো প্রথমত এই যে ইনফ্রা সেক্টর রয়েছে, বিশেষ করে যে সমস্ত কোম্পানি এই হাই রোড তৈরি করে থাকে, এই হাইওয়ে তৈরি করে থাকে, সেগুলো ফোকাসে থাকবে। কিসের কারণে? আমাদের এই পরিবহন মন্ত্রী এই নীতিন গাডকারিজি তিনি দেখতে পাচ্ছেন এই 3,000 কোটি টাকার হাইওয়ে প্রজেক্টের ব্যাপারে আজকের দিনেই ঘোষণা করে দিয়েছেন এবং এই 3,200 কোটি টাকাতে কি কি করা হবে দেখতে পাচ্ছেন। এই যে কানেক্টিভিটি এটা ইমপ্রুভ করা হবে, তার সঙ্গে সঙ্গে রোড সেফটি এদিকে ধ্যান দেওয়া হবে এবং এই যে রিজিওনাল ইকোনমিস এটাকে বুস্ট করা হবে। এবং কোন কোন রাজ্যগুলোর জন্য এই 3,200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এই যে উড়িষ্যা রয়েছে, গুজরাট রয়েছে, তার সঙ্গে সঙ্গে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং রাজস্থান, এই স্টেটগুলোতে বিভিন্ন হাইওয়ে সংক্রান্ত কাজ হবে। তারপরে কিছু ব্যাংক আগামীকাল ফোকাসে থাকবে, কারণ এই ব্যাংকগুলো তাদের কোয়ার্টার ফোর বিজনেসের যে আপডেট সেটা সামনে রেখেছে, অর্থাৎ কত টাকা জমা পড়েছে, কত টাকা তারা লোন দিয়েছে, সেই সমস্ত ব্যাপারগুলো। তো প্রথমেই এই ইয়েস ব্যাংক তারা এই আপডেটটা সামনে রেখেছে। এইখানে দেখে নিন কোম্পানি যে অ্যাডভান্সেস এটা দেখতে পাচ্ছেন 11% জাম্প করেছে ইয়ার অন ইয়ার, অর্থাৎ কোম্পানির লোন দেওয়ার যে পরিমাণ আগের বছরের তুলনায় 11% বেড়েছে। এবং এই কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলোতে যে টাকা জমা পড়ে সেই পরিমাণটাও বেড়েছে। তো সেটা হচ্ছে ডিপোজিট। এইখানে দেখতে পাচ্ছেন এই যে ডিপোজিট এটা 12% বেড়েছে এবং বিভিন্ন ব্রোকার দেখতে পাচ্ছেন এই স্টকটাকে ওভার সাইডের টার্গেট দিচ্ছে। কিছু কিছু ব্রোকার মনে করছে এই স্টকটা 17% পর্যন্ত উপরে যেতে পারে। কোম্পানির এই কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট এবং তার সঙ্গে সঙ্গে এই যে লিকুইডিটি এগুলো ইমপ্রুভ হয়েছে। আর কারাই উপর সাইডের টার্গেট দিচ্ছে? এই যে নোমুরা এরাই উপর সাইডের টার্গেট দিচ্ছে। তবে এই যে রেটিং সেটা কিন্তু এখনো নিউট্রালি রেখেছে। তারপরের কোম্পানি এইচডিএফসি ব্যাংক এরাও কিছু আপডেট সামনে রেখেছে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই টাকা জমার যে পরিমাণ বা ডিপোজিট এটা 15% বেড়েছে ইয়ার অন ইয়ার এবং তার সঙ্গে সঙ্গে এই যে অ্যাডভান্সেস বা লোন দেওয়ার পরিমাণ এটা ইয়ার অন ইয়ার 12% বেড়েছে। তারপরের ব্যাংক হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক। এখানেও কোম্পানি যে আপডেট সামনে রেখেছে সেটা খুবই স্ট্রং। এইখানে কোম্পানি যে অ্যাডভান্সেস সেটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 16% বেশি এবং এই টাকা জমার পরিমাণ এটা 15% বেশি। তো বেশিরভাগ ব্যাংকেই দেখতে পাচ্ছেন এই অ্যাডভান্সেস বা ডিপোজিট এর যে পরিমাণ সেগুলো প্রায় একই রকম রয়েছে, এই 15-16% করে বেড়েছে। এবং এই আইডিবিআই ব্যাংক এরাও তাদের এই ডেটাটা সামনে রেখে দিয়েছে। এইখানে কোম্পানির টোটাল বিজনেস দেখতে পাচ্ছেন 14% বেড়ে হয়েছে 6 লাখ কোটি টাকা। কোম্পানির এই ডিপোজিট এটা 12% বেড়েছে। 12% বেড়ে কত হয়েছে? 3.47 লাখ কোটি টাকা। এবং এই যে অ্যাডভান্সেস এটাই ইয়ার অন ইয়ার 16% বেড়েছে, বেড়ে কত হয়েছে? 2.53 লাখ কোটি টাকা। আর এই কাসা ডিপোজিট মানে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট মিলিয়ে যে ডিপোজিটটা তার পরিমাণ কত দাঁড়িয়েছে? 1.55 লাখ কোটি টাকা। এই কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট এই দুটো অ্যাকাউন্টের মাধ্যমে টাকা জমার যে পরিমাণ সেটা 7% বেড়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন টোটাল যে ডিপোজিট রয়েছে 3.47 লাখ কোটি টাকা, তার অনেকটাই অংশই কাসার যে ডিপোজিট সেখান থেকে জমা পড়েছে। তারপরে টাটা স্টিল লিমিটেড এই কোম্পানিটাকে ফোকাসে রাখতে পারেন। কিসের ব্যাপারে? এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটাকে 1755 কোটি টাকার একটা ফাইন করা হয়েছে। কিসের ব্যাপারে? দেখতে পাচ্ছেন ডিমান্ড ফর এক্সেস মাইনিং ইন ঝাড়খণ্ড। তো ঝাড়খণ্ডের একটা মাইন থেকে এই কোম্পানিটা অতিরিক্ত মাইনিং করেছে, এই অভিযোগে এই কোম্পানিটাকে 1755 কোটি টাকার একটা ফাইন করে দেওয়া হয়েছে। কারা করেছে? এই ডিস্ট্রিক্ট মাইনিং অফিস করেছে। কি অভিযোগে করেছে দেখতে পাচ্ছেন? এরা বলছে টাটা স্টিল এই কোম্পানিটা পারমিসেবল লিমিটেড থেকেও 1.62 কোটি মেট্রিক টন অতিরিক্ত কয়লা মাইনিং করেছে। আর এটা কোন বছরের জন্য দেখতে পাচ্ছেন? এই 2000 থেকে প্রায় 2007 সাল পর্যন্ত এই যে টাইম ফ্রেম রয়েছে এই সময়ের মধ্যে তারা অতিরিক্ত মাইনিং করেছে, এই অভিযোগ সামনে আসছে। আর টাটা স্টিল কি বলছে? টাটা স্টিল এটাই বলছে এই যে এত টাকা তাদের পেনাল্টি হিসেবে লাগানো হয়েছে সেখানে অনেক জাস্টিফিকেশনের অভাব রয়েছে এবং এই যে পেনাল্টিটা করা হয়েছে এর বিরুদ্ধে এই কোম্পানিটা উচ্চ আদালতে যাবে। তারপরে গোল্ড, সিলভার এই রিলেটেড কোম্পানিগুলো ফোকাসে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ইম্পোজ ইম্পোর্ট কার্ভস অন অল আর্টিকেল অফ গোল্ড, সিলভার এবং প্ল্যাটিনাম। তো সরকার বিভিন্ন ধরনের এই গোল্ড, সিলভার এবং প্ল্যাটিনাম টাইপের যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমদানি করার ক্ষেত্রে অনেক নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। এই রেস্ট্রিকশন গুলো কিসের উপর লাগবে দেখতে পাচ্ছেন? এনি প্রায়র কন্ট্রাক্ট মানে যে কোনো পূর্ববর্তী চুক্তি তার উপরেও লাগু হবে। তারপরে ইরেভোকেবল লেটার অফ ক্রেডিট, তারপরে এই অ্যাডভান্স পেমেন্ট,
শিপমেন্ট স্ট্যাটাস অর এনি আদার কমিটমেন্ট। মানে এবার থেকে সব ধরনের গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম এইগুলো দেশে আসতে গেলে অনেক নিষেধাজ্ঞার কিন্তু সম্মুখীন হবে। তো এর ফলে কি হবে, এই দেশি গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম এগুলোর চাহিদা বাড়বে, মানে এই জুয়েলারি যে কোম্পানিগুলো তাদের সেল বাড়তে পারে। তারপরের কোম্পানি হচ্ছে অয়েল ইন্ডিয়া লিমিটেড। এই অয়েল ইন্ডিয়া লিমিটেড কি কাজ করে থাকে, এই যে ক্রুড অয়েল সেটা উৎপাদন করে থাকে, বিভিন্ন জায়গায় সার্চও করে থাকে, সেই ব্যাপারে ভালো খবর আসছে। এখানে দেখতে পাচ্ছেন অয়েল ইন্ডিয়া র্যাম্পস আপ ক্রুড প্রোডাকশন ফ্রম রাজস্থান থর ডেজার্ট। তো এই যে থর মরুভূমি রয়েছে, এইখান থেকে এই যে অয়েল ইন্ডিয়া কোম্পানিটা তার এই ক্রুড অয়েলের যে উৎপাদন সেটা বাড়াচ্ছে। তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ওএমসি কোম্পানিগুলো এগুলো ফোকাসে থাকবে, যেমন এই ইন্ডিয়ান অয়েল, তার সঙ্গে সঙ্গে এইচপি, ভারত পেট্রোলিয়াম। কিসের কারণে ফোকাসে থাকবে, এইখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ওএমসি টু পে ডিসকাউন্টেড রেটস টু রিফাইনারিজ অ্যামিড ফুয়েল প্রাইস ফ্রিজ। মানে কি, ইন্ডিয়ার যে ওএমসি কোম্পানিগুলো রয়েছে তাদেরকে তো এই যে বিভিন্ন রিফাইনারি রয়েছে সেখান থেকে তেল কিনতে হয়, তো এখন থেকেই ইন্ডিয়ান ওএমসি কোম্পানিগুলো এই রিফাইনারিগুলোকে কম টাকা পেমেন্ট করবে। যদিও এটা এখন রিপোর্ট দেখতে পাচ্ছেন টু পিপল উইথ ডাইরেক্ট নলেজ অফ দ্য ম্যাটার সেট, মানে এটা কিন্তু ইতিমধ্যেই লাগু হয়ে গেছে। আবারও বলছি, এটা কিন্তু অফিসিয়ালি সামনে আসেনি, শুধুমাত্র একটা রিপোর্টের মাধ্যমে এটা সামনে এসেছে। তো এই রিপোর্টটার মানে কি, এই যে ওএমসি কোম্পানিগুলো রয়েছে যেগুলো আগে দেখালাম, এই যে ইন্ডিয়ান অয়েল, তারপরে হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম, এগুলো আগের থেকে কম দামে এই যে তেল সেটা কিনতে পাচ্ছে। আর অন্যদিকে ক্ষতি কাদের হচ্ছে, বিভিন্ন যে রিফাইনারি রয়েছে যেমন এমআরপিএল, তার সঙ্গে সঙ্গে রিলায়েন্স, এদের কিন্তু ক্ষতি হচ্ছে, কারণ এরা আগের থেকে কম টাকাতে এই যে তেল সেটা দিচ্ছে। তারপরের কোম্পানি আরবিএল ব্যাংক লিমিটেড, এর আগেও কভার করে দিয়েছিলাম কি এই কোম্পানিটা আরবিআই থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেছে কিসের ব্যাপারে, এই এমিরেটস এনবিডি এরাই আরবিএল ব্যাংক যে 74% স্টেক অধিগ্রহণ করতে চায় সেই ব্যাপারে। তো একজন বড় ইনভেস্টরের নাম সামনে আসছে, এই কারণে আরবিএল ব্যাংক এটা আগামীকাল ফোকাসে থাকবে। এরপরে যদি সিম কোম্পানিগুলোর ব্যাপারে কথা বলি, এয়ারটেল, জিও, ভোডাফোন। এই এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া এগুলো তো আলাদাভাবে মার্কেটে লিস্ট রয়েছে, সেখানেই জিও এরা আলাদাভাবে মার্কেটে লিস্ট নেই, এটাই রিলায়েন্স কোম্পানির মধ্যেই রয়েছে। পরবর্তীকালে এই জিও এরা আলাদাভাবে মার্কেটে লিস্ট হবে। এইখানে এই কোম্পানিগুলোর সাবস্ক্রাইবারের যে ডেটা সেটা সামনে এসেছে, মানে কোম্পানি কতগুলো সাবস্ক্রাইবার যুক্ত করলো, কতগুলো হারালো। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন এই ভারতী এয়ারটেল তারা কি করেছে, তারা কিছু সাবস্ক্রাইবার পেয়েছে, মানে সিম নেওয়ার সংখ্যা বেড়েছে। এবং এই ভোডাফোন আইডিয়া তারা দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াসলি তাদের যে সাবস্ক্রাইবার সেটা হারাচ্ছে। এই কোম্পানি থেকে অনেক গ্রাহক কি করছে, অন্যান্য কোম্পানিতে পোর্ট করে বেরিয়ে যাচ্ছে। এবং এই জিওতে সেরকম বেশি পরিমাণে সাবস্ক্রাইবার যুক্ত হয়নি, কিন্তু দেখতে পাচ্ছেন এই লার্জেস্ট ক্যারিয়ারের মধ্যে কিন্তু এখনো পড়ছে, মানে বর্তমানে সব থেকে বেশি এই জিও সিমই কিন্তু চালু রয়েছে। তারপরে কোম্পানি সেনকো গোল্ড লিমিটেড, এরা তাদের বিজনেসের আপডেট সামনে রেখেছে। কোম্পানি যদি এখানে রেভিনিউর কথা বলি, এই যে রেভিনিউ এটা ইয়ার অন ইয়ার 46% বৃদ্ধি পেয়েছে। কিসের কারণে, এই ওয়েডিং ডিমান্ডের কারণে। এর আগে বিয়ের সিজন চলছিল, সেই কারণে এই যে সোনার বিক্রি সেটা অনেকটাই বেড়েছে। দেখতে পাচ্ছেন এই যে গোল্ড প্রাইস, এতে এত বেশি ভলিটিলিটি দেখতে পাওয়ার পরেও শুধুমাত্র এই ওয়েডিং সিজন চলার কারণে এই যে রেভিনিউ সেটাই 46% পর্যন্ত বেড়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন এই ভ্যালেন্টাইন্স ডে এবং তার সঙ্গে সঙ্গে এই যে ওমেন্স ডে, এই সময় করেও এই কোম্পানির যে জুয়েলারি তার বিক্রি বেড়েছে। তার সঙ্গে সঙ্গে এই যে এসএসএসজি সেল, মানে সেম স্টোর সেল গ্রোথ, এটা বেড়েছে 34%। অর্থাৎ ধরুন কোনো একটা মার্কেটে একটা সেনকো গোল্ডের শপ ছিল, তো সেখান থেকে এর আগের বছর যে পরিমাণে জিনিস বিক্রি হয়েছে তার থেকে 34% বেশি জিনিস এবারে বিক্রি হয়েছে। এছাড়াও কোম্পানি নতুন নতুন বিভিন্ন স্টোরও তো ওপেন করছে, এবং এই কোয়ার্টারে কোম্পানি তাদের এই রিটেল নেটওয়ার্ক এটা বাড়িয়ে নিয়ে গেছে 201খানা স্টোরে। আর কতগুলো নতুন শোরুম তারা যুক্ত করেছে, দেখতে পাচ্ছেন 7খানা নতুন শোরুম তারা এই কোয়ার্টারে যুক্ত করেছে। এছাড়াও ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলো আগামীকাল ফোকাসে থাকবে। কিসের কারণে, কারণ এই যে সেবি তারা এই ওপেন মার্কেট শেয়ার বাইব্যাকের ব্যাপারটা বিবেচনা করছে, এবং এটাকে খুব শীঘ্রই মার্কেটে কিন্তু নিয়ে আসতে পারে। আর এই যে বাইব্যাক এগুলো কোন কোম্পানি দিয়ে থাকে, বেশিরভাগই কিন্তু আইটি কোম্পানি দিয়ে থাকে, কারণ এই বাইব্যাক আনতে গেলে কোম্পানির হাতে প্রচুর ক্যাশ থাকার প্রয়োজন থাকে। আর এই আইটি কোম্পানিগুলোর কাছেই সব থেকে বেশি কিন্তু ক্যাশ থাকে, কারণ এই কোম্পানিগুলোকে সেভাবে এই যে লোন সেটা নিতে হয় না। তো এই কারণে আগামীকাল আমাদের ইন্ডিয়ান মার্কেটের আইটি কোম্পানিগুলো অবশ্যই ফোকাসে থাকবে। তাছাড়া ডোনাল্ড ট্রাম্প কিছু সেক্টরের উপর ট্যারিফ বসিয়েছেন, যেমন এই যে ফার্মা সেক্টর, এখানে 100% ট্যারিফ বসিয়ে দিয়েছেন। তবে কোন ধরনের ফার্মা, এই যে পেটেন্টেড বা ব্র্যান্ডেড ড্রাগ গুলো রয়েছে সেগুলোর ইম্পোর্টের উপরে। তবে আমাদের ভারত থেকে বেশিরভাগই জেনেরিক ড্রাগ এই আমেরিকাতে যায়, এবং সেই কারণে দেখতে পাচ্ছেন আমাদের যে ইন্ডিয়ান ফার্মা কোম্পানিগুলো রয়েছে তাদের উপর লিমিটেড ইম্প্যাক্ট পড়বে, খুব বড় ইম্প্যাক্ট কিন্তু পড়বে না। এছাড়া ডোনাল্ড ট্রাম্প এই স্টিল, অ্যালুমিনিয়াম এবং কপার এইগুলো আমদানির উপর 50% পর্যন্ত ট্যারিফ বসিয়েছেন। তো এই স্টিল, অ্যালুমিনিয়াম এবং কপার সংক্রান্ত কোম্পানিগুলোকেও ফোকাসে রাখবেন। আর এই ডোনাল্ড ট্রাম্প এনার তরফ থেকে যুদ্ধ রিলেটেড বিভিন্ন খবর তো সামনে আসছেই। আর বর্তমানে কোন যুদ্ধটা সব থেকে বেশি চর্চায় রয়েছে, সেটা হচ্ছে আমেরিকা এবং ইরানের যুদ্ধ। তো এই ব্যাপারে বিভিন্ন নিউজ কিন্তু সামনে আসছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প এই ইরানকে 6ই এপ্রিল পর্যন্ত টাইম ফ্রেম দিয়েছিলেন যে 6ই এপ্রিলের মধ্যে ডিল করে নাও, না হলে বড় অ্যাটাক হবে। তো সেই 6ই এপ্রিল শেষ হওয়ার 48 ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প আরো একবার মনে করিয়ে দিয়েছেন যে ইরানের কাছে 48 ঘন্টা সময় পড়ে রয়েছে, একটা পিস ডিল সাইন করে নাও, না হলে সবকিছু শেষ হয়ে যাবে। মানে ইরানে অনেক বড় তিনি অ্যাটাক করবেন, এরকমটাই সংকেত দিয়েছেন। এবং আজকেও রিপোর্টের সামনে আসছে তিনি এরকমটাই বলছেন, উইল ব্লো এভরি
এভরিথিং, টেক ওভার ইরানস অয়েল, সবকিছু ধ্বংস করে দেবেন। ইরানের যা তেল রয়েছে সেগুলো তিনি অধিগ্রহণ করে নেবেন। তার সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প এই কথাও বলেছেন কি, ট্রাম্প সেজ ক্যান রিচ ডিল বাই মন্ডে, মানে তিনি শিওর নন, তিনি শুধুমাত্র একটা সম্ভাবনা সামনে রেখেছেন যে এই ডিল এটাই সোমবারের মধ্যে হয়ে যেতে পারে। তবে ইরান তাদের দিক থেকে বারবার কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্যগুলো সেগুলো রিফিউজ করেই চলেছে। এবং তারপরে আজকে ডোনাল্ড ট্রাম্প তিনি তার বক্তব্য সামনে রেখেছেন। তিনি তার বক্তব্য কোথায় সামনে রাখেন, তার যে ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট রয়েছে সেখানেই সামনে রাখেন। এইখানে দেখতে পাচ্ছেন তিনি কি পোস্ট করেছেন, টিউসডে উইল বি পাওয়ার প্ল্যান্ট ডে অ্যান্ড ব্রিজ ডে, মানে তিনি এটাই বলছেন এই মঙ্গলবার দিন ইরানের বিভিন্ন যে পাওয়ার প্ল্যান্ট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ব্রিজ রয়েছে এগুলোর উপর বড় অ্যাটাক তিনি করবেন। অল র্যাপড আপ ইন ওয়ান ইন ইরান, এই ইরানের সবকিছু ধ্বংস হয়ে যাবে। দেয়ার উইল বি নাথিং লাইক ইট, এবং কি করতে বলছেন, ওপেন দ্য স্টেট ইউ কেজি। তো দেখতে পাচ্ছেন সরাসরি তিনি খিস্তি পাচ্ছেন ইরানকে, অর ইউ উইল বি লিভিং ইন হেল, জাস্ট ওয়াচ, প্রেজ বি টু আল্লাহ। আর এটা কবেকার পোস্ট দেখতে পাচ্ছেন, আজকে বিকেলের পোস্ট, এই এপ্রিলের 5 তারিখে 5টা 33-এ তিনি এটা পোস্ট করেছেন। এবং এখানে তো তিনি শুধুমাত্র এই মঙ্গলবার এই কথাটা উল্লেখ করেছিলেন, এই টিউসডে, কিন্তু তারপরে একটা এই সোশ্যাল পোস্টে তিনি সরাসরি এই যে টাইমটা সেটা উল্লেখ করে দিয়েছেন। চলুন সেটা দেখে নিন। এখানে দেখতে পাচ্ছেন খুবই ছোট একটা পোস্ট, তিনি কি পোস্ট করেছেন, টিউসডে 8 PM ইস্টার্ন টাইম, মানে এই ইস্টার্ন টাইমের হিসাবে এই মঙ্গলবার দিন 8 PM এই ইরানের উপর অ্যাটাক করা হবে, যদি না ইরান কোনো প্রকার এই ডিল সাইন করে নেয় বা স্টেট অফ হরমুজ এটা ওপেন করে দেয়। তো আমাদের ভারতীয় মার্কেটে এই ইস্টার্ন টাইম 8 PM কটার সময় পড়ছে, এইখানে দেখতে পাচ্ছেন ওপেন করে নিয়েছি। এই ইস্টার্ন টাইম টিউসডে 8 PM মানে হচ্ছে আমাদের ইন্ডিয়ান টাইম হিসাবে ওয়েডনেসডে 5:30 AM, অর্থাৎ আমাদের ইন্ডিয়ান টাইমে তিনি এই বুধবার দিন ভোর 5:30টার সময় ইরানের উপর এই অ্যাটাক করবেন বলেছেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।